সকালবেলা উঠে জানলাটা খুললে পরেই হিমালয়, একদিকে ভুটান। এই প্রাকৃতিক সৌন্দর্যই কি আলিপুরদুয়ার সবার থেকে আলাদা করে? না এর পিছনে প্রদীপ যেমন জ্বলে তার নিচে যেমন কালি পড়ে যায়, সেরকমই দারিদ্রতা রয়েছে আলিপুরদুয়ার জুড়ে। কারণ যেখানটাতে রাজবংশী, বড়ো, টোটো মতন উপজাতির সংখ্যা প্রচুর, সেখানে অভিযোগ এবং দারিদ্রতাও কিন্তু প্রচুর। কারণ চা বাগান প্রচুর বন্ধ রয়েছে বীরপাড়াতে। আলিপুরদুয়ারে ভোটের সমীকরণ কোন দিকে এগোতে চলেছে সবাই নজর রাখো। ভোটের দিন যত কাছে আসছে তত জানি উত্তাপ আরো বাড়ছে। সেই উত্তাপ বাইরের গরমের উত্তাপ বা লোকসভা ভোটের উত্তেজনা সবই কিন্তু রয়েছে। 19শে এপ্রিল, দিনটি জেনে রাখুন, 19শে এপ্রিল রয়েছে উত্তরবঙ্গের 3টি জেলায় ভোট, জলপাইগুড়ি, কুচবিহার এবং আলিপুরদুয়ার। জলপাইগুড়ি এবং কুচবিহার নিয়ে ভিডিও, কি হতে চলেছে সেখানকার সমীকরণ এই চ্যানেলে দেওয়া আছে। আজকের জেলাটি হচ্ছে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার থেকে যারা যারা দেখছো তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবে তোমাদের কি মনে হচ্ছে, কে জিততে পারে, আরএসপি, টিএমসি অর বিজেপি। বাংলা বিশ্ব চ্যানেলে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আলিপুরদুয়ারের সমস্যা, আলিপুরদুয়ার রয়েছে হচ্ছে চা বাগান একটা বিশাল বড় ইস্যু, সেখানে কি কি পসিবিলিটিস রয়েছে এবং জন বার্লার সম্পর্কে অভিযোগ, এছাড়াও আলিপুরদুয়ারের সমীকরণ কোন দিকে এগোতে পারে সেটা নিয়ে আমরা পুরোপুরি এই চ্যানেলে ডিসকাস করব। চোখ রাখো বাংলায় বিশ্ব 24 চ্যানেলে। শুরু করছি আজকের ভিডিওটি। জেলার নাম আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার কথাটির অর্থ 3টে ভাগে কিন্তু ভাগ। আলী, এখানে আলী বলতে কর্নেল হায়দার আলী খান, যিনি ভুটানের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তার নামে। পুর মানে আমরা জানি যেটা হয় রেসিডেন্স, বাসস্থান, এবং এর সাথে রয়েছে হচ্ছে দুয়ার। দুয়ার মানে আমরা জানি ডুয়ার্স হতে পারে, মানে হচ্ছে গেটওয়ে বা দরজা। এই 3টি নামের সমীকরণকে একসাথে মিলিয়ে করা হয়েছে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার কিন্তু একটা সময় ছিল জলপাইগুড়ির অংশ এবং 2014 জুন মাসে এটি পৃথক জেলা হিসাবে প্রকাশ পায় এবং জেলা হিসাবে প্রকাশ পেতেই কিন্তু চলে যায় দীর্ঘদিনের আরএসপির দুর্গ থেকে তৃণমূল এটিকে ছিনিয়ে নেয়। কিন্তু তৃণমূলের এই ছিনিয়ে নেওয়াটা কিন্তু বেশি দিন স্থায়ী হয়নি। তারা আশার আলো দেখতে দেখতেই 2019-এ আবার সেটা বিজেপি ছিনিয়ে নেয় এবং এখন এইরকম একটা অবস্থা যে আলিপুরদুয়ার কনস্টিটিউয়েন্সির মধ্যে যে 7খানা বিধানসভা রয়েছে তাদের সবগুলোতেই, একটি খালি আলিপুরদুয়ারটাকে বাদ দিলে পরে সবগুলোতেই কিন্তু বিজেপিরই এমএলএরা রয়েছে। মানে আরএসপির দুর্গ থেকে বলা বাহুল্য যে এটি ট্রান্সফার হয়ে রয়েছে বিজেপির দুর্গতে। হঠাৎ করে আরএসপি থেকে বিজেপির এই ট্রান্সফরমেশনটা হলো কিভাবে? দীর্ঘদিন তো নয়, জেলা হয়েছে নতুন, তাহলে মানুষের দাবি। এবং এখানে মানুষ কিন্তু, যে আলিপুরদুয়ারের কিন্তু 2টি অংশ রয়েছে, আমরা যদি ভালোভাবে দেখি, আমরা আলিপুরদুয়ার মানে ভাবি ট্যুরিজম। গোটা দেশ থেকে এবং পশ্চিমবঙ্গবাসী সবাই আমরা আলিপুরদুয়ার যাই হচ্ছে ঘুরতে। কোথায় কোথায় যাই? আলিপুরদুয়ারের ট্যুরিজমের যে জায়গাগুলো আমরা রয়েছে, কখনো কেউ গরম পড়লে চলে যায় জয়ন্তী পাহাড়ে, কখনো চলে যায় তোরসা নদীর ধারে, বা কখনো চলে যায় চিলেপাতার জঙ্গলে অথবা জলদাপাড়া অভয়ারণ্যে। এখানে রয়েছে বক্সা টাইগার রিজার্ভ এবং তার সাথে অনেক খরস্রোতা নদী এবং আলিপুরদুয়ারের সৌন্দর্য কিন্তু অভূতপূর্ব। পীযূষ গোয়েলজি আলিপুরদুয়ার স্টেশনের একটি ফ্লাইওভার উদ্বোধন করে সেখান থেকে পরিষ্কার আকাশে কাঞ্চনজঙ্ঘার ছবি তিনি পোস্ট করেছিলেন টুইটার হ্যান্ডেলে। মনে করুন, সেই আলিপুরদুয়ারের একটি অংশ এটা, যেটা আমরা ভাবি আলিপুরদুয়ার মানে ট্যুরিজম, ঘুরতে যাও, কিন্তু আসলেই কি সেখানে জনজীবন অতটাই সচ্ছল নয় জনজীবন। কারণ আলিপুরদুয়ারের ভোট ব্যাংকের রাজনীতি কিন্তু অনেকটাই নির্ভর করে চা বাগানের উপরে। হ্যাঁ, চা বাগান। বীরপাড়াকে কেন্দ্র করে যদি বলা যায়, এখনো পর্যন্ত 100খানা চা বাগান বন্ধ রয়েছে। কি করছে সরকার? ক্ষমতায় আসছে এক একজন মালিক, তারা চা বাগান খুলছে, তারা চা বাগানগুলোকে বন্ধ করে দিয়ে মুনাফা নিয়ে চলে যাচ্ছে, বিক্রি করে দিচ্ছে অন্য কারো হাতে। তাদের ওয়েজেস পলিসি হয়তো অন্যরকম। দীর্ঘদিন ধরে মানুষের দাবি এখানে মিনিমাম ওয়েজেস করার জন্য, যেটা আমরা এখনো জানি 18,000-এর মতন করার জন্য। ন্যায্য দাবি পাচ্ছে না তারা, চা বাগানের কর্মীরা, এবং চা বাগানের কর্মীদের মধ্যে অনেক ধরনের অসন্তোষ রয়েছে। মমতা ব্যানার্জি কিছুটা ক্ষতের প্রলেপ কিন্তু মলমের মতন দিয়েইছে জমির পাট্টা বিলি করে, কিন্তু তাতে কি আদৌ কাজ হয়েছে? কাজ কি হয়েছে সেখানে? স্বাস্থ্য পরিষেবা সব কি প্রপার ভাবে রয়েছে? আলিপুরদুয়ার থেকে যারা দেখছো তারা বলো। আমরা তো এখানে ভিডিওতে পুরোপুরি বিশ্লেষণ করবো আজকে এখানটাতে কি হতে চলেছে। দেখো, আলিপুরদুয়ার কেন্দ্র, এই কেন্দ্রটি কিন্তু তপশিলি উপজাতি মানে এসটি রিজার্ভেশন রয়েছে এবং এই যে কটি বিধানসভা রয়েছে, যে 7টি বিধানসভা মিলে আলিপুরদুয়ার কনস্টিটিউয়েন্সি তৈরি হচ্ছে, তার মধ্যে থেকে কিন্তু একটি বাদ দিলে সবগুলোই রিজার্ভ ফর তপশিলি জাতি বা উপজাতির জন্য। কোন 7টি বিধানসভা রয়েছে আলিপুরের মধ্যে? তুফানগঞ্জ, যেটি কুচবিহার জেলার অন্তর্গত, কিছুটা পোর্শন আলিপুরদুয়ার কনস্টিটিউয়েন্সির মধ্যে ঢুকে যায়।
নাগরাকাটা জলপাইগুড়ি জেলার অন্তর্গত, কিন্তু কিছুটা কনস্টিটিউয়েন্সি এর মধ্যে আলিপুরদুয়ারের মধ্যে ঢুকে যায়। কুমারগ্রাম, কালাচিনি, আলিপুরদুয়ার নিজস্ব, ফালাকাটা এবং মাদারিহাট। মাদারিহাট থেকেই কিন্তু রয়েছে মনোজ টিগ্গা। অ্যাকচুয়ালি মনোজ টিগ্গা, যিনি এই বছর বিজেপির টিকিটে দাঁড়াচ্ছেন, তিনি বেসিক্যালি কিন্তু মাদারিহাটেরই কিন্তু এমএলএ, তাকেই টিকিটটা দিল। কি হয়েছিল সমীকরণ অ্যাকচুয়ালি জন বার্লার সাথে? জন বার্লা দীর্ঘ 2019-এর সেই তৃণমূলের দুর্গকে কিন্তু ভেঙে চুরে নস্যাৎ করে তিনি জিতে এসেছিলেন, কিন্তু তারপরে তার নামে অভিযোগের পর অভিযোগ কিন্তু প্রচুর উঠেছিল বিজেপির অন্তর্মহলেও, কিন্তু এটা নিয়ে কিন্তু জন বার্লাকে প্রবলেম হচ্ছিল। সেটাই কান পাতলে শোনা যায় এবং একটা সময় বলা হয় তাকে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের টিকিটও দেওয়ার কথা প্রস্তাবিত হয়েছিল, কিন্তু তিনি সেটা অস্বীকার করেন। অবস্থা বুঝে মনোজ টিগ্গা, মাদারিহাটের যিনি এমএলএ ছিলেন, তাকেই বিজেপি ফাইনালি টিকিটটা দেয়। এতে গোসা হয়ে ওঠে জন বার্লা। তিনি প্রচারে নামে না, মনোজের সাথে বিভিন্ন অকেশনে তার গন্ডগোল হতে থাকে, কিন্তু এই গোটা অগ্নিকাণ্ডে জল ঢাললেন জেপি নাড্ডা, বিজেপি জেপি নাড্ডা। তিনি এক ফোনে তাকে রাজি করালেন যে তুমি সবার আগে বিজেপির কর্মী, এবং জন বার্লা আজকের ডেটে যে সুরে বলছে যে আমি মনোজের হয়ে গলা ফাটাবো, এবং চা বাগান থেকে কিভাবে ভোট তুলতে হয় সেটা মনোজ টিগ্গার সাথে যদি এই কম্বিনেশনটা থাকে জন বার্লা ছাড়া কিন্তু অসম্ভব। কারণ এই কেন্দ্রটি কিন্তু চা বাগানের উপর, আমি আগেও বলেছি, নির্ভরশীল, এবং এর সাথে একটি কারণ রয়েছে যে এখানে প্রচুর তপশিলি উপজাতিদের কিন্তু বাসস্থান। রাজবংশী যেমন আমরা দেখেছি কুচবিহার, জলপাইগুড়িতে অনেকটা জায়গা কাজ করে, এখানে রাজবংশীর সাথে রাভা, মেচ, মাদাসিয়া, বোডো, টোটো, ওরান, বিভিন্ন ধরনের সাঁওতাল, বিভিন্ন ধরনের কিন্তু তপশালী উপজাতিরা রয়েছে। এবং তাই জন্য হয়তো মানুষের সমাজের, আমি আপনাকে ভিডিওটি শুরুতে বলেছিলাম, এখানে কিন্তু দুটো পার্ট। আলিপুরদুয়ারের যে প্রজেকশন আমরা দেখি সেটা একটা বাহ্যিক, ট্যুরিজম সবকিছু রয়েছে, বিশাল কিছু, দরিদ্রতাও চরম লেভেলে রয়েছে। কারণ যে চা বাগানগুলোর উপর তাদের আস্থা রয়েছে, সেই চা বাগানগুলো যখন একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে, কেউ মায়না পাচ্ছে না, বেসিক দাবি কেউ মানছে না, ভোট শুরুর আগেই জনতারা বলে যে পার্টি বিধানসভা হোক লোকসভা হোক যারা প্রচুর প্রস্তাব দেয় কিন্তু কাজে কর্মে কিছুই হয় না, সেই মানুষগুলো কিন্তু যে সরকারি প্রকল্পের উপরই আজকে বেঁচে রয়েছে, রেশন তারা পাচ্ছে, তার উপর জীবিকা নিচ্ছে, তারা কাজের ছুটে বিভিন্ন হয় রাজ্যে চলে যাচ্ছে, আদারওয়াইজ অন্য পেশার সাথে জড়িত হয়ে যাচ্ছে। কারণ একটা সমীকরণ দিলে আপনি বুঝে যাবেন, বীরপাড়া, যেখানে চা বাগান কলোনি থেকে শুরু করে চা বাগান বস্তি আমরা যেটাকে বলি, বা চা বাগানের প্রচুর কর্মীরা রয়েছে, কিছু মানুষ কিন্তু কাজ নেই, প্রচুর চা বাগান, 100টার উপর চা বাগান কিন্তু বীরপাড়াতে বন্ধ হয়ে রয়েছে। সেখানে যখন বলা হচ্ছে, সেখানে মানুষ যখন বলছে, একটি সমীকরণ আপনাকে আমি জানাতে চাই, শুধুমাত্র বীরপাড়া চা বাগানের অংশ থেকে যদি আপনাকে হসপিটাল যেতে হয়, টোটো ভাড়া নেয় 20 টাকা, আর লোকসভা ভোটের যেখানে বুথ হয়েছে তার ভাড়া হচ্ছে 10 টাকা। সমীকরণটা এখানেই, স্বাস্থ্য পরিষেবা কোন জায়গায় গেছে যে আপনাকে সেখানে পৌঁছাতে হলে 20 টাকা ভাড়া দিয়ে যেতে হবে। হওয়ার কথা ছিল উল্টোটা, যে 10 টাকা হওয়া উচিত ছিল এখানে, 20 টাকা হওয়া উচিত ছিল লোকসভা কেন্দ্রের ভাড়া, কিন্তু না, এখানে সমীকরণ একদম অন্য। সমস্যা রয়েছে প্রচন্ড জলের সমস্যা, জল তারা সেই কিনেই খেতে হয়, পরিশোধিত জলের অভাব। গোটা নর্থ বেঙ্গলের আপার সাইড, কুচবিহার, জলপাইগুড়ি, বিভিন্ন জায়গাতে কিন্তু একই প্রবলেমটা রয়েছে। এবং এর সাথে চা বাগানের স্বাস্থ্য প্রকল্প, চা বাগানের বিভিন্ন দাবি, মমতা ব্যানার্জি কি করলো, যে তারা যেখানে বহু বছর ধরে আছে সেখানেই পাট্টা বিলি করা হলো। তৃণমূল এটাকে কিন্তু হাতিয়ার বানাচ্ছে, কিন্তু এই পাট্টা বিলি করে তারা আদেও কতটা সাকসেসফুল হতে পারবে সেই নিয়ে কিন্তু সংশয় রয়েছে। জেলা ভাগের পরে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে অনেক কিছুই কিন্তু টিএমসি সরকার করলে পরেও অনেক কিছু কিন্তু অধরাই রয়ে গেছে। কারণ যেখানে সমাজের তপশিলি উপজাতিরা বাস করে, যেখানে আর্থিক উপার্জন অনেকটা কম, যেখানে চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু করার জায়গা অনেক কিছু রয়েছে। কারণ যেখানটাতে দারিদ্রতা বেশি, সেখানে দুটো জিনিস বেশি হয়, করাপশন বেশি আর ডেভেলপমেন্ট বেশি। এই দুটো জিনিসই কিন্তু আলিপুরদুয়ারকে আলাদা করে দেয় বাকি দুটো কনস্টিটিউয়েন্সি যারা 19 এপ্রিল ভোট হবে তাদের থেকে। দাঁড়িয়েছে হচ্ছে মনোজ টিগ্গা, পেশায় তিনি শিক্ষক, তার ওয়াইফ অঙ্গনবাড়িতে কর্মরত, এবং মনোজ টিগ্গা আমি আগেই বললাম যে তিনি মাদারিহাট বিধানসভার কিন্তু এমএলএ। তৃণমূল থেকে দাঁড়িয়েছেন প্রকাশচিক বারিক। প্রকাশচিক বারিক অ্যাকচুয়ালি তৃণমূল থেকে রাজ্যসভার সদস্য এই মুহূর্তে দাঁড়িয়ে। তো তিনি দাঁড়িয়েছেন, তিনি গলা ফাটাচ্ছেন, তিনি বলছেন যে বিজেপি কিছু করেনি তাই আমি করব, আমাদের দলই করেছে। মমতা ব্যানার্জির পাট্টা বিলিকে ইস্যু করে তারা বিশাল একটা জায়গা তৈরি করছে ভোটের রাজনীতি। এবং
আরএসপি যার দুর্গ ছিল 2009-এর আগ অব্দি, তারা সেখান থেকে কিন্তু দাঁড়িয়েছেন মিলি ওরান। কিন্তু এই মিলি ওরানের সম্বন্ধে তার বাবা আরএসপির বড় লিডার ছিল, কিন্তু মিলি ওরানের দেওয়া তথ্য অনুযায়ী তিনি ইলেকশন কমিশনকে তার যে অ্যাড্রেসটা দিয়েছেন সেটা কিন্তু আলিপুরদুয়ার নয়, তার অ্যাড্রেসটা কিন্তু রয়েছে গড়িয়াহাট, কলকাতা। তো তিনি কি বহিরাগত প্রার্থী? যারা আপনারা ওখানে আছেন তারাই এটা আপনারা বলতে পারবেন। আলিপুরদুয়ারে প্রচুর রেলের বিকাশ হয়েছে। অ্যাকচুয়ালি সেন্ট্রালের দিক থেকে দেখতে গেলে রেলের প্রচুর বিকাশ রয়েছে, কিন্তু একদিকে যেমন ভুটানের ক্লোজ বর্ডার, জানলা খুললে আপনি দেখতে পান হিমালয়, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য থাকলে পরেও দারিদ্র সৌন্দর্যটা কিন্তু ততটাই কিন্তু আপনাকে কাঁপিয়ে দেবে। এখানে সৌন্দর্য আপনার উড়ে যাবে মাথা থেকে যদি আপনি সেই চা বাগানের শ্রমিকদের, দিন আনা দিন খাওয়া মানুষদের দারিদ্রটা দেখেন। একদিকে ভুটান, একদিকে জলপাইগুড়ি কুচবিহারের বর্ডার, সবসময় কিন্তু নেপাল হয়ে, ভুটান হয়ে চোরাপথে অনেক কিছুই হচ্ছে। আবার একদিকে কিন্তু আলিপুরদুয়ার একটা বড় বিজনেস জোন হতে পারে বিশ্ব মানচিত্রে। সেটার জন্য সেন্ট্রাল কিভাবে ইনিশিয়েটিভ নেয় সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পাখির চোখের মতন সবারই দেখার রয়েছে। 3 জন প্রতিনিধি, মনোজ টিগ্গা এবং প্রকাশ বারিক এবং তার সাথে মিলি ওরান। অনেকে আলিপুরদুয়ারের লোকেরা বলছে যে আরএসপির কোনো কম্পিটিশন এখানে নেই, এখানে কম্পিটিশনটা প্রকাশ ভার্সেস মনোজ টিগ্গা। বিজেপি তার সর্বশক্তি দিয়ে মিঠুন চক্রবর্তী হোক বা রাজনাথ সিং হোক, সবাই কিন্তু গলা ফাটাচ্ছে। অমিত শাহ থেকে শুরু করে সবাই চোখ কিন্তু আলিপুরদুয়ার দুর্গ। আর টিএমসিও কিন্তু মমতা ব্যানার্জি থেকে অভিষেক ব্যানার্জিকেও কিন্তু ছেড়ে কথা বলছে না। রাজনৈতিক সমীকরণ কোন দিকে যায় সেটা দেখার আমরা এই চ্যানেলের মারফত আপনাদেরকে বলবো। 19শে এপ্রিল সকাল সকাল গিয়ে কিন্তু ভোটদান করবেন। এবং আলিপুরদুয়ারবাসীর জন্য আরেকটি, জেলাটি এতটাই বড় এবং এতটাই সেখানে কমিউনিকেশনের অভাব যে বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টে যে লোকসভা কেন্দ্রটি রয়েছে সেখানটাতে যে পোলিং বুথটি রয়েছে সেখানে কোনো টেলিফোনের বন্দোবস্ত নেই। তাই স্যাটেলাইট ফোন নিয়ে কিন্তু কর্মচারীরা সেখানে যাচ্ছে। বুঝতে পেরেছেন কিরকম দুর্গম জায়গা? সেখান থেকেও কিন্তু ভোটের হার অনেক বেশি। এই হচ্ছে আলিপুরদুয়ার মানুষ। তাদের জানে যে তারা ভোটটা ঠিকই দেবে, সেখানে তারা মারপিট হানাহানি চায় না, কিন্তু তারা চায় তাদের যোগ্য অধিকারটি। কোন পার্টি দিতে পারবে না? সবাই ভোট আসলে শুধুমাত্র বড় বড় দাবি করে, ভোট চলে গেলে পরে সেই দাবি আর তারা মেটায় না। এটাই কি সত্যি আলিপুরদুয়ারের ক্ষেত্রে? আলিপুরদুয়ারে যারা যারা দেখছো তারা কমেন্ট করে জানাও তোমাদের কি মনে হচ্ছে। ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দাও। আর 19শে এপ্রিল সকাল সকাল গিয়ে নিজের অধিকারটি কিন্তু প্রয়োগ করে দেবে। তোমাদের যাকে পছন্দ বা যাকে পছন্দ নয় সেক্ষেত্রে তুমি নোটাটাও টিপে আসতে পারো, কিন্তু নিজের মতামতটা দায়ের করার দায়িত্ব শুধুমাত্র তোমারই। এখানে তোমাকে কেউ কিন্তু কন্ট্রোল করতে পারে না। ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার আলিপুরদুয়ারের মানুষের থেকে কিন্তু আমার প্রাপ্য একটাই, অনেক অনেক ভালোবাসা চাই। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের ভোটটা দিয়ে দেবে। নমস্কার।